আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর সবাইকে মেনশন করে দাও এবং এই ভিডিওগুলো আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা দ্রুত শেয়ার করে দাও এবং সবাইকে জানিয়ে দাও যে লাইভ ক্লাসটি শুরু হয়েছে, সবাই তাড়াতাড়ি যুক্ত হতে। তো আমি প্রথমে কয়েক মিনিট চেয়ে নিচ্ছি, আমি এখানে 2 মিনিট চেয়ে নিচ্ছি, সবাই আসুক, তারপর লাইভটি শুরু করছি। আর তোমরা কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আমিও আমাদের গ্রুপগুলোতে ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি। আমি চেক করে নিচ্ছি তোমার সব কিছু ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে। তো সবাইকে দ্রুত লাইভে নিয়ে আসো তোমরা মেনশন দিয়ে। তো একজন কমেন্ট করেছে মারজান হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে দ্রুত লাইভে যুক্ত করে দাও যেন তাড়াতাড়ি ক্লাসটি শুরু করতে পারি। তো আজকে এই যে অষ্টম শ্রেণীর গণিত 11 অধ্যায় তত্ত্ব ও উপাত্ত, এই অধ্যায়ের কিছু সৃজনশীল আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তোমরা আজকে অনেক কিছু শিখতে পারবে। তুমি একটু সময় চেয়ে নিচ্ছি, একটু সবাইকে দ্রুত দ্রুত জানিয়ে দাও তোমরা। তো চলো এখন আমরা শুরু করি লাইভ ক্লাসটি। তো এখানে আজকে আমরা পড়ব এই যে তোমাদের 11 নম্বর অধ্যায় তত্ত্ব ও উপাত্ত। এই অধ্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়ব। তো আমি এখানে যে তোমাদের পরীক্ষায় এখন তো সৃজনশীল আকারে আসবে, যে সৃজনশীল আসবে, অর্থাৎ একটা উদ্দীপক দিয়ে দিবে উপরে, সেখানে নিচে কিছু এই যে প্রশ্ন দিয়ে দেবে, যেমন ক খ গ ঘ, এগুলোর প্রশ্ন দিয়ে তোমরা অ্যান্সার করতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। তো আরও একটু 2 মিনিট চেয়ে নিচ্ছি, আমি এই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই, একটু নেটওয়ার্ক একটু সমস্যা করছে, তাই মাত্র 1 মিনিট, সবাই 1 মিনিট একটু অপেক্ষা করো। তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো তোমরা কমেন্ট করে জানাও, দেখেই তো কোন জেলার শিক্ষার্থীরা আছে। তো আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে, কোন কোন প্রশ্ন আসবে এই প্যাটার্নটি আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা শুরু করি আজকের ভিডিও। তো আজকে আমরা এই যে
প্রশ্ন 1 এখানে এনেছি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন, অর্থাৎ এই যে 19 সালে কিন্তু জেএসসি পরীক্ষা হতো, অর্থাৎ বোর্ড পরীক্ষা। এখন তো তোমাদের আর এই বোর্ড পরীক্ষা হয় না। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট একটি সৃজনশীল, তাই আমি এখানে আজকে সমাধান করে তোমাদের দেখাবো। তো প্রথমে এই যে এখানে বলছে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর হলো এত তো আছে। তো এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে পরিসর নির্ণয় করো, খ নম্বর প্রশ্ন বলছে যে মধ্যক নির্ণয় করো, আর গ নম্বর প্রশ্ন বলছে শ্রেণী ব্যবধান 5 স্তরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো এখন আমরা কি করব, এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করব। প্রথমে পরিসর নির্ণয় করব, তারপর মধ্যক, তারপর গণসংখ্যা সারণী তৈরি করব। তো পরিসর কীভাবে নির্ণয় করতে হয় চলো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। তো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অথবা তোমরা সর্বোচ্চ সংখ্যা বলতে পারো বা সর্বনিম্ন সংখ্যা বলতে পারো, যে কোনো একটা বললেই হবে। তারপর যুগে, তো এখন হচ্ছে এই যে সর্বোচ্চ মান কোথায় থেকে পাবো, সর্বনিম্ন মান কোথায় থেকে পাবো, এটা তোমাদের এই যে প্রশ্নেই দেওয়া আছে। এই যে উপাত্তগুলো দেওয়া আছে এখানে, এই উপাত্ত থেকে তোমাদের খুঁজে নিতে হবে যে এখানে সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। তো যেহেতু এখানে দেওয়া আছে যে সর্বনিম্ন মান 34 আর সর্বোচ্চ মান হচ্ছে 88, তো এটা আমরা এই যে এখানে বসাবো, মানগুলো বসাবো, তারপর এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা পাবো 53, এটা হচ্ছে উত্তর। তো তোমরা ক্লিয়ার কি না যে পরিসর কিভাবে নির্ণয় করতে হয় কমেন্ট করে দ্রুত জানাও। তো আই হোপ তোমরা পরিসর নির্ণয় করতে পারবে। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে বলেছে মধ্যক নির্ণয় করো। তো চলো এখন আমরা মধ্যক কীভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখে নিই। তো মধ্যক হচ্ছে দুইভাবে নির্ণয় করা হয়। একটা এই যে এইভাবে সংখ্যাগুলো অর্থাৎ উপাত্ত দেওয়া থাকলে এখান থেকে এক ফরম্যাটে আমরা মধ্যক নির্ণয় করি, আর যদি এই উদ্দীপকে ছক দেওয়া থাকে এই ছক থেকে আরেক ধরনের আমরা মধ্যক নির্ণয়। তো এখন আমরা এই উপাত্ত থেকে মধ্যক নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখব। তো প্রথমে আমরা এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোকে আমরা ছোটো থেকে বড় আকারে সাজাবো, বিন্যস্ত আকার করবো আমরা প্রথমে। তো প্রথমে লিখব যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি? ছোটো থেকে বড়। তো সবাই আমি যে এই নোটগুলো এখানে লিখে দেবো স্ক্রিনে, এগুলো তোমরা খাতায় নোট করে নিবে। পরবর্তীতে তোমার যে সমস্যার সমাধান করবে সৃজনশীল, এগুলো তোমাদের কাজে লাগবে। তো এই যে ছোটো থেকে বড়, তো আমরা এই যে উপাত্তগুলো এখানে পেয়েছি এগুলোকে এখানে প্রথম ছোটো হচ্ছে কত 36, এই যে 36, তারপর 38, এইভাবে আগেই আমরা ছোটো থেকে বড় আকারে সাজাবো। তোমরা বুঝতে পেরেছ। তো তারপর কী করব, তারপর আমরা এই যে মধ্যক নির্ণয় সূত্রটি লিখব যে n/2। এখানে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n/2। তো এখানে যেহেতু n হচ্ছে 30 যার জোড় সংখ্যা, তাই এই n এর জায়গায় 30 বসানো হয়েছে। তো তারপর কি করব, এই যে এখানে n/2 তম ও n/2 + 1 তম পদের যোগফল, এটা হচ্ছে এই যে জোড় সংখ্যা যদি হয়, এখানে n সমান যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র এটা, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটি আরেক সূত্র আছে। তো আমি আরেক ভিডিওতে সেটা দেখাবো। তো আজকে আমরা শিখব যে জোড় সংখ্যা মধ্যক কীভাবে নির্ণয় করতে হয় সেটা। তো এখন আমরা এই যে 2 দিয়ে ভাগ করব 30কে, তাহলে পাবো 15তম পদ, আর এখানে এই যে 15 সাথে 1 যোগ করব, তাহলে হচ্ছে 16। অর্থাৎ মধ্যক হচ্ছে 15তম ও 16তম পদের যোগফল। তো এখন এই যে 15তম এবং 16তম পদ আমরা কোথায় পাবো সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করো, এই যে আমরা এই যে সাজিয়েছি যে মানে ঊর্ধ্বক্রমে, এখান থেকে আমরা 15তম এবং 16তম পদ খুঁজে নিব। তো আমি এটা একটু কালার চেঞ্জ করি, আর এটি এই যে দেখাই যে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তারপরে যে 11, 12, 13, 14, 15, এই হচ্ছে 15তম পদ, আর এই যে 63 হচ্ছে 16তম পদ। তো এই যে 62 এবং 63, এই যে 62 যোগ 63 আর এই যে ভাগ 2, তাহলে আমরা কত পাবো 62.5। তো এটা হচ্ছে মধ্যক নির্ণয়।
আইএফপি শিক্ষিতা তোমরা মধ্যক নির্ণয় কীভাবে সমাধান করতে হয় বুঝতে পেরেছ। তো নেক্সট প্রশ্ন এখানে বলছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো এখন আমরা কি করব যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করব। তো চলো আমরা কীভাবে নির্ণয় করতে হয় গণসংখ্যা সারণী সেটা সমাধান করে আসি। তো প্রথমে আমি এখানে বলি যে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের এই যে দুইটি জিনিস জানতে হবে। নাম্বার 1 হচ্ছে পরিসর আর নাম্বার 2 হচ্ছে শ্রেণী সংখ্যা। এই দুইটা আমাদের বের করতে হবে। এই দুইটা বের করতে হলে আমরা এই যে গণসংখ্যা সারণীটি তৈরি করতে পারবো। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই যে পরিসরটা ক নম্বরে আমরা বের করেছি, তাই এখানে লিখব ক হতে পাই পরিসর সমান 53। আর শ্রেণী সংখ্যা এখন নির্ণয় করব। তো শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে উপরে হবে পরিসর আর বাই হচ্ছে নিচে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো এই সূত্রগুলো তোমরা খাতায় কিন্তু নোট করে নিও। আমি বলে দিচ্ছি যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান। তো এই যে পরিসর হচ্ছে 53 আর শ্রেণী ব্যবধান হচ্ছে 5, এই যে 5, তখন ভাগ করলে আমরা পাবো 10.6। তো এখন তোমরা বলতে পারো এখানে এই যে 11 কেন দিল। তো এই 11 দেওয়ার কারণ হচ্ছে আমরা এই যে শ্রেণী সংখ্যা দিব, এই শ্রেণী সংখ্যা দশমিক মান হয় না, অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়। তাই এই যে দশমিকের আগের যেই সংখ্যা থাকবে তার সাথে আমরা 1 যোগ করে দিব। অর্থাৎ এখানে যদি এই যে 9.6 হতো তাহলে আমরা এই 9-এর সাথে 1 যোগ করতাম। তো ঠিক সেমভাবে এখানে ওই যে দশমিকের পর কত আছে 10 আর দশমিকের আগে 10 আছে, তাই আমরা 10-এর সাথে 1 যোগ করলে পাবো 11। তো এই যে শ্রেণী সংখ্যা হচ্ছে 11। তারপর আমরা এই যে গণসংখ্যা সারণী নিম্নরূপ লিখকে এই যে 3টি কলাম দিব। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, টেলিচিহ্ন এবং গণসংখ্যা। তো এখন এই যে কলাম দিলাম 3টা, এখন তোমরা বলতে হবে যে সারি কয়টা হবে বা রো কয়টা হবে। তো রো এখানে খুবই সহজ, তোমরা সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবে। তো এই যে শ্রেণী সংখ্যা হয়েছে 11, তার সাথে এই যে মনে মনে 2 যোগ করবে, অর্থাৎ এটা হচ্ছে মনে মনে তোমরা 2 যোগ করে নিবে। তাহলে কত হচ্ছে সমান 13। এই 13টা দিব আমরা সারি। তো এই যে তোমরা লক্ষ্য করো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এই যে 11 12 13। তাই তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা সারি কয়টা দিব এবং এই যে কলাম কয়টা দিব সেটা বুঝতে পেরেছো। তো এখন এই যে শ্রেণীব্যাপ্তিগুলো কীভাবে বসাবো, শ্রেণীব্যাপ্তিগুলো বসানোর টেকনিক হচ্ছে আমাদের যেই সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কত ছিল এই যে 36। এই 36 থেকে আমরা এখানে শ্রেণীব্যাপ্তি কত বলছে 5, 5 গড় করবো, অর্থাৎ 36 37 38 39 40। এইভাবে 34 থেকে 40 5 করে করে বসাবো। তারপর 41 থেকে 45, এইভাবে আমরা এই শ্রেণীব্যাপ্তিগুলো বসাইব। তারপর এই যে টেলিচিহ্নগুলো আমরা কীভাবে বসাবো, টেলিচিহ্নগুলো এখানে আমাদের বসানোর নিয়ম হচ্ছে এই যে এখানে সংখ্যাগুলো আমরা সাজিয়েছি বা এখান থেকে এই যে 36 38 40 এগুলো আছে কোন কলামে, এই যে এই কলামে 3টা, তাই আমরা এইভাবে 3টা দাগ দিব। তারপর 41 থেকে 45 আছে এই যে 42 একটা 2টা, তাই আমরা এই যে এই কলামে এই 2টা দাগ দিব। তারপরে 46 থেকে 50 এই যে 1টা 2টা এই 2টা। তো এইভাবে তোমরা টেলিচিহ্নগুলো বসিয়ে নিবে, তাই তোমরা এখন পারবে। তো তোমরা এগুলো পারবে কি না আমাকে কমেন্ট করে জানাও, বা আমার ক্লাসটি বা আমার কথা তোমরা বুঝতে পারছো কি না বা বুঝতে পারছো কি সেটাও কমেন্ট বক্সে লিখে দাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা বুঝতে পারছো এই আমার পড়াগুলো। তো তারপর এই যে গণসংখ্যাগুলো এখানে জয়টি টেলিচিহ্ন বসাবো আমরা, অর্থাৎ জয়টি দাগ দিব তত আমরা এখানে বসিয়ে দেবো। তো এই যেখানে 3টি আসলো 3, এখানে 2টা আসলো 2। তো এখন এই যে তোমরা একটা লক্ষ্য করো এখানে একটা চিহ্ন দেওয়া আছে যে এখানে 1 2 3 4, আর এই যে একটা দাগ, এই দাগ দিয়ে বোঝানো হয় 5, অর্থাৎ এই চিহ্ন দিয়ে এখানে বোঝানো হয়েছে কি 5। তখন যদি আমরা 6টা লিখি তাহলে এখানে আরেকটা দাগ হবে এইভাবে 6টা। তাই হোক, বুঝতে পেরেছ। তাও এখন আমরা এই যে গণসংখ্যাগুলো বসানোর পর কী করবো, এগুলো মোট করে দেবো, অর্থাৎ যোগ করে দেবো। এই যে গণসংখ্যাগুলো পেয়েছি এগুলো যোগ করব, এগুলো যোগ করলে আমরা পাবো কত 30। তো আইএফপি সেক্ষেত্রে তোমরা এই গণসংখ্যা সারণী নিবেশন কীভাবে তৈরি করতে হয় সেটা বুঝতে পেরেছ।
তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা বুঝেছো কি না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দেখি তোমাদের কমেন্ট, তোমরা কে কতটুকু বুঝেছো আমি কমেন্টে লক্ষ্য করছি। তোমরা কমেন্ট করো, আমি দেখতেছি। তো তোমরা কি লাইভে যুক্ত আছো নাকি সবাই চলে গেছো? তোমাদের কোনো কমেন্টই পাচ্ছি না, তোমরা কমেন্ট করো। তো একজন কমেন্ট করছে মারজান হুসাইন। তো এই মারজান হুসাইন আমার প্রতি লাইভ ভিডিও অর্থাৎ সে যুক্ত থাকে। তো মারজান হুসাইন বলছে যে জি স্যার বুঝেছি। তো একজনই বুঝলে হবে। তো তারপর আমরা আরেকটি সৃজনশীল সমাধান করব। তো এটা হচ্ছে এই যে ময়মনসিংহ বোর্ড 2019 সালের এই প্রশ্নটি এসেছিল। তো সবাই লক্ষ্য করে এবং মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে এই যে একটা সারণী, এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো আমি এই কালার একটু বড় করে নিই। হ্যাঁ, এখন হবে। তো এখানে এই যে ক নম্বর প্রশ্ন বলছে যে 22, 12, 23, 17, 24, 13, 17, 19, 24, 29, 30 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো এখন এই যে উপাত্তগুলো কী করবো, আমরা মধ্যক নির্ণয় করব। তো কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় চলো এই যে সমাধানগুলো দেখিয়ে দিই। তো এই যে উপাত্তগুলো, এই উপাত্তগুলো বিন্যস্ত নাকি অবিন্যস্ত, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো এখন আমরা এই উপাত্তগুলোকে আমরা কি করব, বিন্যস্ত আকারে সাজাবো। অর্থাৎ উপাত্তগুলো হচ্ছে অবিন্যস্ত আকারে দেওয়া আছে, এগুলোকে আমরা বিন্যস্ত আকারে সাজাবো। অর্থাৎ এই যে মানের ঊর্ধ্বক্রম মানে কি আমি একটু আগেই বলেছিলাম যে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো এখন এই উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড় সাজাবো। তো প্রথমে হচ্ছে 12, তারপর 13, 17, এই যে 17 দুইবার আছে তাই আমরা দুইবার লিখব। তারপর 19, 22, 23, 24, 24, 29, 30। তো এই হচ্ছে আমরা কি করছি, এই ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। যেহেতু এখানে বলছে মধ্যক, আমরা মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে যেই এখানে দেওয়া থাকবে উপাত্তগুলো, এই উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিব। তারপর আমরা যে এখানে দেখব যে এখানে কয়টি সংখ্যা আছে। তো এখানে আছে বা উপাত্ত সংখ্যা হচ্ছে n সমান 11, অর্থাৎ এখানে 11টি দেওয়া আছে। তো এই 11 যা বিজোড় সংখ্যা। তো মধ্যক নির্ণয় আমরা এই যে 1 নম্বর সৃজনশীলে দেখলাম যে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n/2 প্লাস n/2 প্লাস 1। এটা হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র জোড় সংখ্যার ক্ষেত্রে। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র হচ্ছে n+1/2। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র। তো এখন এই যে n সমান কত, n সমান 11 যোগ 1। তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো যে এই যে ষষ্ঠ পদের মান, অর্থাৎ এই ষষ্ঠ পদ, এই যে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, আমি একটু কালার চেঞ্জ করি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অর্থাৎ এই 22 হচ্ছে ষষ্ঠতম পদ। তাই এটা হচ্ছে কত, ষষ্ঠতম পদের মান 22। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ। তো তারপর এখানে ক নম্বর প্রশ্নে বলছে উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। তো কীভাবে গড় নির্ণয় করতে হয় আমি তো এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো গড় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এগুলো তো দেওয়াই আছে, এই মধ্যমানটা আমাদের লাগবে গড় নির্ণয় ক্ষেত্রে। অর্থাৎ এই যে সারণী হবে, এখানে কলাম হবে 4টা আর সারি হবে এখানে যেটা ছিল ততটাই আমরা সারণী দিব, অর্থাৎ সারি দিব। তো এখন এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যাগুলো এখানে দেখে দেখে বসাবো। আর এই যে গণসংখ্যার নাম দিব আমরা fi, আর এখানে শ্রেণী মধ্যমান, আর এখানে fi xi। এই মধ্যমানকে আমরা ধরবো xi, আর এখানে গুণ করব যে fi ইন্টু xi। তো এখন এই যে মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় আমি এখানে তোমরা লিখে দিচ্ছি যে এই মধ্যমান নির্ণয় করার টেকনিক হচ্ছে এই যে শ্রেণী দুইটা 21 এবং 30, এই 21 যোগ 30 আমরা দুইটা যোগ করব এবং 2 দিয়ে ভাগ দিব। তাহলে কত হচ্ছে, এখানে এই যে 51,
51 ভাগ হচ্ছে 2, 51 ভাগ 2 হচ্ছে মানে কত 25.5। তো এই যে 25.5। তো এইভাবে প্রতিটা এই যে দুইটা শ্রেণী বা শ্রেণীব্যক্তির যে ক্রমটা আছে এই দুইটা যোগ করব এবং তার যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে এই যে মধ্যমানগুলো পেয়ে যাব। তো আই হোপ তোমরা এগুলো এখন নির্ণয় করতে পারবে। তো এখন হচ্ছে এই যে FI/XI কীভাবে নির্ণয় করতে হয়। তো FI/XI হচ্ছে জাস্ট এই যে গণসংখ্যা এবং এই শ্রেণী মধ্যমান এই কলাম দুইটি আমরা গুণ করলেই FI/XI মান পেয়ে যাব। অর্থাৎ এই যে 5-এর সাথে 25.5 আমরা 25.5 গুণ করব, তাহলে পাবো 127.5। তারপর এই যে 8-এর সাথে 35.5 গুণ করলে পাবো 284। তো এইভাবে আমরা FI/XI-গুলো নির্ণয় করব। তারপর এই যে এগুলো যোগ করে দিব, অর্থাৎ সামেশন FI/XI ইকুয়াল এগুলো যোগ করলে পাবো যে 6150। আর এই এন গণসংখ্যা কলাম গুণ করলে আমরা পাবো যোগ করলে পাবো 100। তো এখন আমরা গড় নির্ণয় সূত্র লিখব যে এই যে এক্স বার, এই এক্সের উপরে একটা টান, এটা হচ্ছে বার, এক্স বার সমান FI/XI বাই এন। তো এখন এই যে FI/XI এখানে আমরা কত পাইছি যে 6150, এটা লিখব, আর ভাগ হচ্ছে এন, এন কত 100, এই যে 100। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো 61.5। এটাই হচ্ছে অ্যান্সার। তো এভাবে আমরা গড় নির্ণয় করব। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তারপর এখানে নেক্সট প্রশ্ন গ নাম্বার বলেছে উপাত্তগুলো আয়ত লেখ আঁকো। তো এই যে আয়ত লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা আসবে। এই যে আয়ত লেখ, গড়, মধ্যক এগুলো কিন্তু মাস্ট বি তোমাদের এই যে এক্সামে আসবে, যে অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষায় কিন্তু আসবে। তো যারা ক্লাসটি করতেছো তোমরা ভিডিওটি তোমার বন্ধুদেরও শেয়ার করে দিও। আর আরেকটা কথা বলি যে এইভাবে তো যে তোমরা চাও যে আমি এইভাবে প্রতিটি অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো ওটা তোমাদের পরীক্ষায় আসবে, এই সিকিউ বা MCQ বলো, এগুলো লাইভ ক্লাস নিতে, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটার লাইভ ক্লাস নিতে। আর এই অধ্যায়ের উপর যদি তোমরা একদম বেসিক থেকে পড়তে চাও, একদম বেসিক থেকে, তো এই বেসিক ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে। তো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই পিন করে দিয়ে দিব কমেন্টে, লাইভ পরবর্তীতে। সেখান থেকে তোমরা এই যে ইউটিউবে প্লেলিস্টে গেলে আমাদের এই অধ্যায়ের উপর একদম বেসিক থেকে ক্লাসগুলো আছে, তোমরা সেখান থেকে ভালো করে আর শিখতে পারবে। তো সেক্ষেত্রে আমরা চলো গ নম্বর প্রশ্নটি সমাধান করি। তো এখানে বলছিল যে আয়তলেখ অঙ্কন করতে। তো ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের কোন কোন ধাপ অতিক্রম করতে হবে বা কোন কোন স্টেপ ফলো করতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে এই যে সারণী। আমাদের আয়তলেখর জন্য এই সারণটি তৈরি করতে হবে। তো সারণটি তৈরি করতে হলে কয়টি কলাম দিব, কয়টি সারি দিব। তো কলাম হচ্ছে 3টি শ্রেণীব্যাপ্তি, এখানে গণসংখ্যা আর এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ আয়তলেখ অঙ্কনের জন্য এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রয়োজন হয়, তাই এটা আমরা নির্ণয় করব। তো আর এই যে সারি জয়টা ছিল পূর্বেই, ততটা আমরা দিব। তো এখন হচ্ছে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হয়। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার টেকনিক হচ্ছে আমরা এই যে মাঝখানে একটা হাইফেন দেখতে পাচ্ছি, অর্থাৎ এইভাবে একটা দাগ, এই হাইফেনের আমরা আগের সংখ্যা যেগুলো আছে 21, 31, 41 এগুলোর সাথে আমরা এই কী করব যে -0.5 যে বিয়োগ 0.5 আমরা কী করব বিয়োগ করব এই 21-এর সাথে। তাহলে যদি আমরা এগুলোর সাথে এই বিয়োগ করি তাহলে পাবো এই যে এখানে কত 21 এখানে 21 না, এখানে হবে যে 20.5। এখানে একটু ভুল আছে, তোমরা এটা শুদ্ধ করে নিও যে তোমার ক্যালকুলেটারেই মান তুলো। আমিও দেখছি যে ঠিক আছে কি না, যে 21-এর সাথে -0.5, হ্যাঁ ঠিক আছে, যে এখানে হবে 20.5 হবে, এখানে ভুল আছে, ভুল উত্তর দেওয়া আছে এখানে। তো এটা তোমরা ঠিক করে নিও, আমি তোমাদের ঠিক করে দিচ্ছি। তো কীভাবে নির্ণয় করতে হয় আমি আবারও বলি, যে এই যে এখানে হাইফেন দেখতে পাচ্ছ ছোটো করে, এই তার আগের সংখ্যা 21, তারপরে যে 31, 41, 51, 61, 71, 81, 91 এগুলোর সাথে কী করব আমরা, এগুলোর সাথে এই যে শুধু -0.5 এইটা কী করব বিয়োগ করে দিব।
তাহলেই আমরা এই যে মানগুলো পেয়ে যাবো। আর এখানেও ঠিক সেমভাবে হাইফেন দিবে, এই ছোটো করে এই তার আগের যে এখানে বিয়োগ করে যেই মানগুলো পাবে এখানে বসাবে। তো এটা হবে এই যে আরেকটা টেকনিক হচ্ছে, এখানে তোমরা এই যে এটার সাথে শুধু তোমরা 0.5 বিয়োগ করে দাও। তো এই যে হবে কত 30.5, এটা হচ্ছে যে 40.5, এটা হচ্ছে 50.5, এটা হচ্ছে 60.5, এটা হচ্ছে 70.5, এখানে হচ্ছে 80.5, আর এখানে হচ্ছে 90.5। আর এগুলো তোমরা তুলবে না, এগুলো এখানে ভুল উত্তর দেওয়া আছে, এটা তোমরা স্কিপ করবে। তো এখন এই যে হাইফেনের পরবর্তী সংখ্যা 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এগুলো সাথে এই যে 0.5 এটা যোগ করবে। তাহলে হবে এই যে এটার সাথে কি করছি আমরা, যে যোগ করলে হবে এখানে 31.5। এখানে এই যে আউটাও এই সাইডের ভুল দেওয়া আছে, অর্থাৎ এই অঙ্কটাই ভুল, আমি আগে চেক করি নাই, খুবই দুঃখিত। তো আমি এটা লিখে দিচ্ছি, তোমরা এটা ঠিক করে নাও। তো এটার সাথে 0.5 যোগ করলে কত পাবো, যে 30.5। তারপর এই যে এখানেও 30 এখানে পাবো কত, যে এখানে পাবো কত, যে 40.5, অর্থাৎ এই দুইটা কিন্তু সেম আসবে। 41 এখানে 50.5 হয়, 50.5, এখানে 60.5। তারপর এখানে এই যে কত, এখানে 60.5, আমি এটা একটু মুছে নিই, এটা হবে এই যে 31.5, তারপর হচ্ছে 41.5, এখানে হবে 51.5, এখানে হবে 61.5, এখানে হবে 71.5, তারপর এখানে হচ্ছে কত 81.5, এখানে হচ্ছে 91.5, এখানে হচ্ছে 100.5। তো এগুলো তোমরা ঠিক করে নিবে। তারপর আমরা কি করব, এখানে এই যে গণসংখ্যাগুলো লিখব। তো এই হচ্ছে আমরা সারণীটি করব এইভাবে। তারপর আমাদের একটি গ্রাফ কাগজ নিব, এখানে একটি গ্রাফ কাগজ নিব। তারপর কি করব, এখানে দিব যে গ্রাফ কাগজে এক্স অক্ষ আর এই সাইডে দিব ওয়াই অক্ষ। তারপর এই যে গ্রাফ কাগজের ভূমি বরাবর আমরা ধরব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এখানে ধরব গণসংখ্যা। তো এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিন্তু আমরা এই যে এখানেই বের করেছিলাম। তো এখন আমরা কীভাবে লিখবো, এগুলো হচ্ছে এই যে 20.5, তারপর 31.5 এইগুলো লিখবো এখানে। তো যেহেতু এখানে ভুল আছে, তো তোমরা এটা শুদ্ধ করে নিও। আমি বলে দিচ্ছি যে এখানে এই যে 20.5, তারপর 31.5, এখান থেকে এইভাবে আমরা এখানে লিখব। এগুলো যে 21, 31, 41 এগুলো না লিখে আমরা এই যে কত দিচ্ছি, যে 31.5, তারপর 41.5, এটা এখানে অ্যাড করবে, যে 51.5, 61.5, 71.5। তো এখন তোমরা এগুলো বসাতে পারবে। তো তারপর আমরা এই যে গণসংখ্যাগুলো লিখব, এখানে 5, 10, এখানে কিন্তু এই যে এক এক করে ধরা হয়েছে, যে 1, 2, 3, 4, 5, তাই এখানে যে 5, তারপর 10 এইভাবে। আর এখানে যে প্রতি ঘরকে 2 একক করে ধরা হয়েছে, এই যে এটা হচ্ছে 21, তারপর এই যে এখানে ধরা হয়েছে এইভাবে 2 একক করে ধরা হয়েছে। তো এখন আমরা এই দাগগুলো কীভাবে দিব, যে প্রথমে হচ্ছে কত 5, তারপর হচ্ছে 8, আর আমরা এই যে এখানে বাঙ্গার চিহ্নগুলো দিয়ে দিব, এখানে এইভাবে বাঙ্গার চিহ্নগুলো দিয়ে দিব। তো প্রথমে কত ছিল 5, তাই এই যে 5-এর এই সমান আমরা দাগ দিব। তারপর কত ছিল 8, এই যে 8-এর এখানে দাগ দিব। তারপর হচ্ছে যে এখানে যে 13, এই যে 13, তারপর হচ্ছে এখানে 18, তারপর হচ্ছে 27, তারপর হচ্ছে এখানে কত, যে 16, তারপর হচ্ছে এখানে যে 6, আর হচ্ছে 5। তো এইভাবে দাগগুলো দিব। তারপর কি করব, তারপর আমরা এইভাবে স্কেল দিয়ে এই দাগগুলো টেনে নিব, এইভাবে যোগ করে এইভাবে তোমরা স্কেল দিয়ে করবে, তাহলে তোমাদের যে সোজা হবে। এইভাবে দেওয়ার পর শেষ। তারপর এখানে তোমরা এইভাবে অর্থাৎ কাগজি দিয়ে এইভাবে ভরাট করে নিতে পারো। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হয়। তো পরবর্তী প্রশ্ন কি বলছে এখানে। তো পরবর্তী প্রশ্ন যাওয়ার জন্য আমি
1 মিনিট একটু পানি খেয়ে নেই। যদি তোমরা এভাবে যদি লাইভ না করো তাহলে কিন্তু আমি এই লাইভ ক্লাসগুলো নিব না, তোমরা লাইভে অ্যাটেন্ড থাকতে হবে। অনেকেই আমি পোস্ট দিয়েছিলাম যে ভাই লাইভ ক্লাস নেও, তো এখন কাউকেই দেখতে পাচ্ছি না। তো তোমরা নেক্সট লাইভ ক্লাসের যদি করতে চাও তাহলে তোমরা সবাই বন্ধুবান্ধবদের নিয়ে যুক্ত থাকবে। তো এখানে যে 12 নম্বর প্রশ্নে বলছে যে 30 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নিচে দেওয়া আছে। এখানে যে ক নম্বর প্রশ্ন বলছে যে শ্রেণী ব্যবধান 10 ধরে কোনো শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো কীভাবে নির্ণয় করতে হয় শ্রেণী সংখ্যা? আমরা এই যে পূর্বেই বলছিলাম যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তো এই যে পরিসর এখন কীভাবে নির্ণয় করব? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো এই যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা এই উদ্দীপক থেকে লিখে নিব। তারপর এই যে ক্যালকুলেশন করলে পাবো কত? 54। আর এই যে 54-এর সাথে আমরা যেহেতু এখানে বলছে যে 10 শ্রেণী ব্যবধান 10, তাই আমরা 10 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কত পাবো? 5.4। আর আমরা বলছিলাম যে দশমিক মান হয় না, তাই কী করব? যে দশমিকের আগের সংখ্যার সাথে আমরা 1 যোগ করব। কত? 6। তাই বুঝতে পেরেছ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নম্বর প্রশ্ন কী বলছে যে ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করতে। তো চলো আমরা কীভাবে নির্ণয় করতে হয় দেখে নিই। তো এই যে শ্রেণীব্যাপ্তি, এখানে আমরা 4টি কলাম দিব, যে শ্রেণীব্যাপ্তি, টেলিচিহ্ন, গণসংখ্যা, ক্রমিত গণসংখ্যা। তো প্রথমে আমরা এই যে এই সাইডটুকু নিয়ে কাজ করব। ক্রমজিত গণসংখ্যা আমরা পরে লিখব, অর্থাৎ গণসংখ্যা যে বাড়ি করে নিলে আমরা ক্রমিত গণসংখ্যা করে নিব। তো এখন এই যে শ্রেণীব্যাপ্তিগুলো কীভাবে সাজাবে? এখানে সর্বনিম্ন মান হচ্ছে 42। এটা আমরা এই 43 থেকে আমরা এই যে 10 করব যে 42, 43, 44, 45, 46, 48, 48, 49, 50, 51। তো এইভাবে আমরা 10 করে দিলে শ্রেণীব্যাপ্তিগুলি লিখব। তারপর টেলিচিহ্ন কীভাবে বসাবো আমি তোমরা এখন পারবে যে এখানে এই যে 55, 64 কোন কলামে আছে? এই যে 55 আছে এই করে, এটা এখানে একটা দাগ দেবে। তারপর যে 54 আছে এই করে, এই গেড়ে দাগ দেবে। তো এইভাবে দেখে দেখে তোমরা টেলিচিহ্নগুলো বসিয়ে নেবে। তারপর যে গণসংখ্যাগুলো, তো তোমরা এগুলো করতে পারবে। তো এখন হচ্ছে ক্রমিত গণসংখ্যা কীভাবে নির্ণয়? ক্রমিত গণসংখ্যা নির্ণয় হচ্ছে এই যে এই 4টা প্রথমে যাবে, প্রথম কলামে 4, তারপর এই যে আড়াআড়িভাবে যোগ করব। 4, 6, 10, তারপরে যে 10 আর 10 20, 20 আর 5 25, 25 আর 3 28, 28 আর 2 30। তো এইভাবে নির্ণয় করব। তাই তোমরা এটা সমাধান করতে পারবে। তো গ নম্বর প্রশ্ন বলছে যে উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো এই যে মধ্যক, প্রচুরক, গণসংখ্যা এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, মাস্ট বি। যারা ক্লাসটি করতেছো বা পরবর্তীতে করবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 10-এ 10 নিশ্চিত করবে। তো এই যে প্রথমে আমরা এগুলোকে যে ছোটো থেকে বড় আকারে সাজাবো, যে প্রদত্ত উপাত্তকে ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। তো এগুলো এই যে ছোটো থেকে বড় তোমরা এখন সাজাতে পারবে। তারপর আমরা লিখব যে এখানে n = 30, অর্থাৎ এখানে এই যে উপাত্ত কিন্তু 30টা দেওয়া আছে, তাই আমরা লিখব যে n = 30 যা জোড় সংখ্যা। আমরা জানি যে জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ। তো এখানে যে n এর মান লিখব, n এর মান 30, তারপরে যে ভাগ দিব 2। তো এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 15তম প্লাস 16তম পদের মান। তো এখন আমরা এই যে 15তম এবং 16তম পদ এখান থেকে বের করে নেব, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ আমি এখানে মার্ক করে দিই এই যে 15 এবং 16, এই দুইটা হচ্ছে এই কি এর মান? 15তম এবং 16তম পদের মান, 64 এবং 66। তো এই যে 64 যোগ 66 আমরা যোগ করব এবং 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে পাবো কত? 65। যেহেতু উপাত্তটিতে 64 সংখ্যাটি সর্বাধিক 4 বার আছে, এখন আমরা কী করব? প্রচুরক নির্ণয় করব। তো এই যে 64 এখানে এই যে 1 বার আছে, 2 বার আছে, 3 বার, 4 বার। তো এখানে সবচেয়ে বেশি 4 বার আছে। তো প্রচুরক নির্ণয়ের টেকনিক হচ্ছে যে সংখ্যা সর্বোচ্চ থাকবে, সর্বোচ্চ সেটা হচ্ছে প্রচুরক। তো এই যে এখানে 4 বার আছে 64, আমি এখানে লিখি যে 64 হচ্ছে 4 বার। তো আর কোনো সংখ্যা কি 4 বার আছে যদি থাকে তাহলে সেটাই হবে, বা তার কম থাকলে কিন্তু সেটা হবে না প্রচুরক। তো এখানে এই যে 53 একবার, 55 একবার, বা এখানে যে 79 2 বার আছে, তাহলে এটা হবে না। অর্থাৎ
এই 64 4 অথবা 5 বার হতে হবে যে কোনো সংখ্যা, তাহলে এটা প্রচুরক হবে। তো আজ তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট আরেকটি প্রশ্ন আছে 13 নম্বর। এখানে বলছে যে ক্রমযুক্ত কোনো সংখ্যা সারণী, তারপরে যে গড় নির্ণয় এবং উপাত্ত আয়তে লেখ। তো এই অঙ্কটা তোমরা স্ক্রিনশট মেনে নাও। এটা তোমরা সমাধান করবে, সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবে, দেখবো যে তোমরা পারো কিনা। তো এই যে আমি এগুলো তোমাদের পূর্বেই পড়েছিলাম, যে শিখিয়েছি গণসংখ্যা গড় কীভাবে নির্ণয় করতে আয়ত লেখ। তো এটা তোমরা স্ক্রিনশট মেনে নাও, আমি এটা মুছে দিই, তাহলে তোমরা এটা নিয়ে নিবে। আর এই অঙ্কটি হচ্ছে এই যে সিলেট বোর্ডের 19-এর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটি। তো এটা তোমরা সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভ ক্লাসটি এই পর্যন্ত। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাইভ ক্লাসটি করবে, ইনশাল্লাহ যে 10-এ 10 কমপ্লিট করবে। তো কি কি শিখছি আজকের এই লাইভ ক্লাসে আমি তোমাদের এখানে সামারি করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই লাইভ ক্লাসটি করে তোমরা কি উপকার হলো তোমাদের। যে 1 নম্বর হচ্ছে আমাদের এই যে শ্রেণী সংখ্যা পরিসর, পরিসর শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, পরিসর। 2 নম্বর হচ্ছে কি যে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। 3 নম্বর হচ্ছে যে গণসংখ্যা সারণী, গণসংখ্যা সারণী। 4 নম্বর হচ্ছে যে দেখো তোমরা একটি লাইভ ক্লাসের মাধ্যমে কতটি শিখতে পারছো। তারপর হচ্ছে কি আমরা যে গড় শিখলাম, গড়। তারপর হচ্ছে মধ্যক, তারপর শিখলাম প্রচুরক, প্রচুরক। আর কি শিখছি যে এই ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। তারপর শিখছি এই যে এখানে কিন্তু জায়গাই হচ্ছে না, আমরা একটি লাইভ ক্লাস, অর্থাৎ মাত্র কত মিনিট হয়েছে যে 28 মিনিট, 28 মিনিটের কাছাকাছি। তো এই 28 মিনিটে দেখো আমরা কতটা টপিক শিখে গেলাম। তারপর শিখছি কি ক্রমযোজিত গণসংখ্যা, আর হচ্ছে যে আয়তলেখ্য, আয়তলেখ্য কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখলাম। 9 নম্বর হচ্ছে যে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, মধ্যমান। আর আরেকটা শিখছিলাম যে আমি এখানে লিখে দিই, যে আরেকটা শিখছিলাম কি এই যে শ্রেণী মধ্যমান। আরেকটা শিখলাম যে এই যে শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা, যে শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা, অর্থাৎ এই যে অবিচ্ছিন্ন চল আমরা আয়তলেখ্য করেছিলাম। তো এই টপিকগুলো, এই যে 10টা টপিক পড়েছি, তো তোমরা কি কল্পনা করতে পারো যে এই 10টি টপিক আমরা আজকের এই মাত্র 30 মিনিটের ক্লাসে শিখে গেলাম। তো তোমরা যদি চাও এইভাবে আমি প্রতিটি অধ্যায়ের ওপর লাইভ ক্লাস নিতে, তো আজকে আমরা সিকিউ সমাধান করেছি, সিকিউ এই অধ্যায়ের উপর। তো পরবর্তীতে যদি তোমরা চাও যে এই তথ্যপত্র এই অধ্যায়ের উপর যে এমসিকিউ আছে, এমসিকিউ এগুলো নিয়ে একটি লাইভ ক্লাস দিতে, তো তোমরা কমেন্ট করো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই অধ্যায়ের উপর একটি লাইভ ক্লাস নিতে, অর্থাৎ এমসিকিউ লাইভ ক্লাস নিতে। তো আজকের লাইভ ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর পরবর্তী লাইভ ক্লাসে তোমাদের বন্ধুবান্ধব সবাইকে নিয়ে লাইভ ক্লাসটি করার অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, আর এই যে অধ্যায় তথ্য উপাত্ত, এই অধ্যায়ের উপর যদি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম এই বেসিক ক্লাস যাকে বলা হয় সেগুলো পেতে চাও, সেগুলো আমাদের এই যে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, অথবা আমি এই ভিডিওর শেষে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব। ইউটিউবে তোমরা মারবে যে এই যে ইজি এডু, আমাদের ইজি এডু, আমি এখানে রেখে দিই, এইভাবে মারবে যে EASY ইজি এডু 012, এটা তোমরা যদি সার্চ করো তাহলে আমাদের চ্যানেলটি সবার প্রথমে পেয়ে যাবে। তো এখানে গিয়ে তোমরা এই যে প্লে লিস্টে যাবে,
প্লেলিস্ট অপশনে যাবে। প্লেলিস্ট অপশনে গেলে তোমরা সকল পর্বগুলো একদম সাজানো আকারে পেয়ে যাবে। সেখানে একদম এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত বেসিক ক্লাসগুলো দেওয়া আছে। তো সেগুলো করলে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ের পর আর 0%ও সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই যে 10-এ 10 নিশ্চিত হলাম। এভাবে যদি প্রতিটি অধ্যায়ের উপর 10-এ 10 নিশ্চিত হতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি এভাবে ইনশাআল্লাহ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভটি এই পর্যন্ত রাখতে হচ্ছে। আর তোমরা পরবর্তীতে যারা লাইভটি দেখবে, তোমরা কে কোথা থেকে লাইভটি করতেছো তোমরা বা কোথা থেকে ভিডিওটি দেখবে সেই জায়গাটির নাম তোমরা লিখে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।